2026-এ ভোট বৈতরণী পার হওয়ার জন্য পিসি ভাইপো একটা কোড তৈরি করেছে। কোডটা আমরা ডিকোড করে ফেলেছি, সেই কথাটাই আজকে আপনাদের জানাবো। জয় হিন্দ বন্ধুরা, আমি দীপঙ্কর মন্ডল, নবান্ন নিমন্ত্রণে আপনাদের স্বাগত। বিভিন্ন দেশ যখন শত্রুদের বিরুদ্ধে কোনো অপারেশন করে বা দেশের মধ্যে যখন কোনো অপারেশন হয়, মূলত এজেন্সিগুলোর মধ্যে মানে পুলিশের মধ্যে বা সেন্ট্রাল ফোর্সের মধ্যে একটা কোড থাকে। সেই কোড কেন থাকে? ধরুন কোনো জঙ্গলের মধ্যে অভিযান হচ্ছে, ধরুন মাওবাদীদের বিরুদ্ধে অভিযান হচ্ছে, একে অপরকে চেনেন না, তখন একটা কোড থাকে। সেই কোডটাকে আর একটা কারোর সঙ্গে দেখা হলে তাকে ডিকোড করতে হয়। তো মমতা পুলিশ মানে মমতা ব্যানার্জির অধীনস্থ যে পুলিশ, পাঁচাটা পুলিশ, তাদের একটা কোড রয়েছে। সেই কোডটা ছিল 2024-এ এবং সেটা অব্যাহত রয়েছে 2026-এর বিধানসভা ভোটেও একই কোড ব্যবহার করা হবে। সেই কোডটা কি? কোডটা হচ্ছে টেম্পারেচার। টেম্পারেচার শব্দটা আমি বিশ্বাস করুন কয়েকদিন আগে মাত্র শুনেছি, এবং একজন পুলিশ বন্ধু, তিনি পুলিশের কর্তা বলতে পারেন, একটু হায়ার র্যাঙ্কে রয়েছেন, তার সঙ্গে আড্ডার ছলে যখন কথা হচ্ছিল তিনি এই টেম্পারেচার শব্দটা বলেছিলেন। যে শব্দটাকে ব্যবহার করা হয়েছিল 2024 সালের লোকসভা ভোটে। এই টেম্পারেচারের অর্থ হচ্ছে, দেখুন মে বা এপ্রিল মে মাসে তো ভোট হয়, এই কারণে একটা টেম্পারেচার হাই থাকে, এই জন্য টেম্পারেচার শব্দটা ব্যবহার করা হয়েছে। তবে সেই পুলিশ কর্তাটি বা পুলিশ বন্ধুটিকে আমি কথা দিয়েছিলাম যে এটা নিয়ে কোনো এপিসোড আমি তৈরি করব না, এটা প্রকাশ্যে আনবো না, কিন্তু ভাগ্যের এমন নির্মম পরিহাস, রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তিনি খানিকক্ষণ আগে তিনি বিজেপির যে রাজ্য সদর দপ্তর সল্টলেকে রয়েছে সেখান থেকে প্রেস কনফারেন্স করে বিষয়টা বলে দিয়েছেন। এখন আর আমার বলতে কোনো অসুবিধা নেই। এই টেম্পারেচার শব্দটা পুলিশের যারা আধিকারিক, পুলিশের যারা ওয়েলফেয়ার কমিটির সদস্য এবং তৃণমূলের যে এজেন্সি রয়েছে যারা সহযোগিতা করে ভোটে, তাদের মধ্যে কয়েকজন জানবেন এবং তৃণমূলের মাত্র কয়েকজন কর্তা জানবেন, তারা যারা উচ্চপদস্থ, মানে পিসি ভাইপো সহ আরো বেশ কয়েকজন। প্রথম কথা হচ্ছে টেম্পারেচার বলতে হবে টেম্পারেচার 2, মানে ধরুন কোনো বুথের মধ্যে গিয়ে বা কোনো কমিশনের মধ্যে বা কোনো গোপন জায়গায় দুজনের দেখা হলো, একে অপরকে জানেন না, তারা বুঝতে পারছেন না যে তারা একদম হাই কমান্ডের মানে আইপ্যাক বা কালীঘাটের ঘনিষ্ঠ কিনা। যদি কেউ বলেন টেম্পারেচার, তখন অন্য আরেকজনকে বলতে হবে টেম্পারেচার 2। মানে এই শব্দটা, টেম্পারেচার শব্দটা ব্যবহার করা শুরু হয়েছে গত লোকসভা ভোটে 2024-এ। মমতা ব্যানার্জির দল অর্থাৎ তৃণমূল কংগ্রেসকে আরো বেশি করে আসন পাইয়ে দেওয়ার জন্য পুলিশের একটা অংশ তারা এই নোংরামিতে নেমেছিল এবং 2026-এও সেই প্ল্যানিং চলছিল। তো সেটা ডিকোড হয়ে গেছে, টেম্পারেচার 2। তো বন্ধুরা যারা নতুন এসছেন তারা প্রথমে একটু সাবস্ক্রাইবার করে নেবেন, তারপরে আমরা এই আলোচনা আবার এগিয়ে নিয়ে যাব। আপনারা জানেন যে নবান্ন নিমন্ত্রণ একটা নতুন চ্যানেল, আপনাদের আশীর্বাদে 1 লক্ষ দর্শক হয়ে গিয়েছে এবং আপনাদের অনুরোধেই আমরা কিউআর কোড রাখতে শুরু করেছি একদম চ্যানেলের মাথায় ব্যানারে। আর যারা লাইক করবেন, শেয়ার করবেন, তাদেরকে স্বাগত। কমেন্ট করে অবশ্যই জানাবেন। এবার আমরা মূল আলোচনায় প্রবেশ করছি। টেম্পারেচার শব্দটা তৃণমূল কংগ্রেসের একদম কোর জায়গা থেকে উঠে এসেছে, টেম্পারেচার 2। এবারে এইটা ডিকোড হয়ে গেছে। শুধু তাই নয়, রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী জ্ঞানেশ কুমার অর্থাৎ মুখ্য নির্বাচন কমিশনার, জাতীয় নির্বাচন কমিশনে একটা অভিযোগ দায়ের করেছেন এবং তিনি যেটা জানিয়েছেন যে গত 22শে নভেম্বর দীঘায় যে পুলিশ ওয়েলফেয়ারের অনুষ্ঠান হয়েছে, যেখানে একটা সরকারি কর্মসূচিকে দলীয় রূপ দেওয়া হয়েছে, সেখানে যারা যারা সদস্য ছিলেন অর্থাৎ পুলিশ কর্তারা, পুলিশ কর্মীরা, পুলিশের আধিকারিকরা, তারা তো ছিলেনই, তৃণমূলের বেশ কয়েকজন নেতা ছিলেন, বেশ কয়েকজন মাতব্বর ছিলেন। সেখানে কি কি আলোচনা হয়েছে সমস্ত ভিডিও ফুটেজ সহ নির্বাচন কমিশনকে জানানো হয়েছে এবং এখানেই মাথায় হাত পড়ে গিয়েছে পিসি ভাইপোর। তার কারণ তাদের এই প্ল্যানটা যে সামনে চলে আসবে সেটা তো তারা স্বপ্নেও ভাবেননি। এবং শুভেন্দু বাবু অনুরোধ করেছেন যে পুলিশ ওয়েলফেয়ারের যারা দায়িত্বে রয়েছেন, যারা সদস্য, তাদেরকে যেন 2026-এর বিধানসভা নির্বাচনে কোনো রকম ভাবে কোনো দায়িত্ব না দেওয়া হয়। অর্থাৎ গেল 2026 সালের বিধানসভা ভোটে যে পুলিশ কর্মীরা কাজ করবেন তারা পুলিশ ওয়েলফেয়ারের সদস্য হতে পারবেন না। দরকারে অন্য রাজ্য থেকে ডেপুটেশনে পুলিশ কর্মী আনা হবে, আর সেন্ট্রাল ফোর্স তো থাকবেই। অর্থাৎ অন্যান্য বারের চেয়ে এবারের ভোট আলাদা হতে চলেছে। এই যে আবহ চলছে, এর মধ্যে পিসি হেলিকপ্টারে করে রওনা হয়ে গিয়েছেন। মানে আমরা যখন এই এপিসোড তৈরি করছি তখন আমরা খবর পাচ্ছি পিসির হেলিকপ্টার উড়ে গেছে কোন দিকে? বনগাঁর দিকে।
ভাবুন, বনগা এমন কিছু দূরত্ব নয়, পিছিয়ে যাচ্ছেন হেলিকপ্টারে, তিনি যান, তিনি মুখ্যমন্ত্রী, এবং অনেকে বলছেন যে শেষবারের মতো এইবারে বিধানসভা ভোট পর্যন্ত তার মেয়াদ, এবং তিনি হেলিকপ্টারে চড়তে পছন্দ করেন, বিদেশে যেতে পছন্দ করেন, তো তিনি সরকারি খরচে হেলিকপ্টারে চড়ছেন। আর তিনি বনগায় গিয়ে কি করবেন আপনারা ভাবতে পারবেন না। স্ট্রিট কর্নার হবে। স্ট্রিট কর্নার কারা করে? খুব ছোট ছোট দল, যেগুলো আঞ্চলিক দল, তারা স্ট্রিট কর্নার করে। তার কারণ জনসভা করলে অত মানুষ আনা যায় না, একটা হাস্যকর জায়গায় চলে যায়। পিসি ভাইপো কিন্তু বেশ কিছুদিন ধরে স্ট্রিট কর্নার করতে শুরু করেছেন। এই যে এসআইআর এর ফর্ম যেদিন থেকে দেওয়া শুরু হলো, এনুমারেশন ফর্ম, অর্থাৎ 4 নভেম্বর, সেদিনও একটা স্ট্রিট কর্নার হয়েছিল জোড়াসাঁকোয়। ধর্মতলা থেকে হেঁটে হেঁটে পিসি এসছিলেন, ভাইপো এসছিলেন। তারপরে সেখানে স্ট্রিট কর্নার মানে কি বলুন তো? পথসভা। পথসভা আপনারা দেখবেন যে বিভিন্ন রাজনৈতিক দল যখন লোক না জড়ো করতে পারে, তখন এই রাস্তার কর্নারে মোড়ে মোড়ে পথসভা করে। সেরকম একটা পথসভা বনগাঁয় হতে চলেছে, এবং একটা মিছিল হতে চলেছে। যে ছবি আপনারা দেখছেন, দেখুন, একটা রাস্তার ওপরে, চাকদা রোডের ওপরে একটা দিকে যানবাহন অ্যাম্বুলেন্সের জন্য জায়গা রাখা হয়েছে, অন্যদিকে এই স্ট্রিট কর্নারের মঞ্চ তৈরি করা হয়েছে। এবং এরকম মঞ্চ কিন্তু যেখানে সেখানে দেখতে পাবেন। আপনারা দেখেছেন সেই ভাষা 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 গেল 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 বলে যে বিভিন্ন আন্দোলন শুরু হয়েছিল। মমতা ব্যানার্জি যেটা ডাক দিয়েছিলেন গত 21শে জুলাইতে, তিনি দাবি করেছিলেন যে বাংলা ভাষা আক্রান্ত, বাঙালি আক্রান্ত, কেউ খেলো না। কিন্তু ধর্মতলায় একদম ডরিনা ক্রসিং এ এখনো পর্যন্ত মঞ্চ বাঁধা আছে। তার যেটা স্বপ্ন, তার যেটা আশা, তার যেটা ভরসা, যে তিনি আবার ক্ষমতায় আসবেন 2026-এ, এবং সেই মঞ্চ থেকে তিনি ভাষণ দেবেন। সে মঞ্চটা নাকি গোটা ভোট পর্ব পর্যন্ত থাকবে। এখন দেখুন, একটা সাংবিধানিক কাঠামোর মধ্যে আছেন, এবং আপনারা জানেন যে ফেডারেল স্ট্রাকচার, ফলে আইন শৃঙ্খলা যেহেতু রাজ্যের হাতে, এবং রাজ্যের পুলিশ অনুমতি দিক আর না দিক, যেহেতু তারা ক্ষমতায় আছেন, তারা এগুলো করতে পারেন। শুধু কি তাই, রাজ্য নির্বাচন কমিশনের দপ্তরের সামনে, সিইও অফিসের সামনে গতকাল রাত থেকে আরো একটা মঞ্চ তৈরি করা হয়েছে, এবং বিভিন্ন জেলা থেকে বিভিন্ন পেটোয়া লোকজনকে আনা শুরু হয়েছে। তাদের মধ্যে কেউ বিএলও নন। এবং গতকাল রাত থেকে আমি নিজে গিয়েছিলাম গতকাল একদম মধ্যরাত্রে সিইও অফিসে। সেই ছবিটা আপনারা দেখুন, স্ক্রিনে আপনাদেরকে দেখাচ্ছি, যে কয়েকজন সিইও অফিসে একদম নির্বাচন আধিকারিক, মুখ্য নির্বাচনী আধিকারিক যিনি সিইও মনোজ আগরওয়াল, তার অফিসের বাইরে একদম লিফটের সামনে তারা বসে রয়েছেন। এরা কারা? এরা কোনো দলীয় পতাকা নেননি, এবং দাবি করছেন যে কি বিএলও বাঁচাও মঞ্চ তৈরি করেছেন। অ্যাকচুয়ালি এরা হচ্ছে ভাইপোর লোক, ভাইপো বাহিনী, ভাইপো গ্যাং। এটা আপনারা শুনেছেন। এই যে লোকগুলোকে আপনারা দেখছেন স্ক্রিনের পাশে, এরা হচ্ছে ভাইপোর লোক। এরা ঘন ঘন ফোন করছে, এসএমএস করছে, হোয়াটসঅ্যাপ করছে, পরিস্থিতিটা জানাচ্ছে। কিন্তু কাজের কাজ কি হচ্ছে? এদের পরিকল্পনাটা কি ছিল শুনলে চমকে যাবেন। এদের যেটা পরিকল্পনা ছিল, যে এই গুটি কয়েক লোকজন তারা কোন রকমের সিইও অফিসের ভেতরে ঢুকে যাবে, এবং বাইরে কিছু লোককে জড়ো করা হবে। তারা গিয়ে একটা ভ্যান্ডালিজম তৈরি করবে, একটা অ্যানার্কি তৈরি করবে, এমন একটা নৈরাজ্য তৈরি করা হবে যাতে করে ঘেঁটে যায়। কিন্তু এমন কি বলবো, মানে হবু রাজার গবু মন্ত্রী শুনেছেন, এটা হচ্ছে হবু পিসির গবু ভাইপো। কারণ আগের সেই জামানা তো গেছে। ধরুন, কাগজপত্র ছিঁড়ে দিল, কাগজপত্র পুড়িয়ে দিল, নষ্ট করে দিল, জল ঢেলে দিল, তাতে কি যায় আসে? পুরো ডিজিটাল নথি তৈরি। এই যে ডিজিটাইজেশন চলছে, আজকে 25শে নভেম্বর, আজকের মধ্যে বেশিরভাগ যে এনুমারেশন ফর্ম, তার ডিজিটাইজেশনের কাজ শেষ হয়ে যাবে। এরপরে এই যে এসআইআর বিরোধিতার জন্য ভাইপো বলেছিলেন 1 লক্ষ লোককে নিয়ে তিনি ঘেরাও করবেন। কি হলো বলুন তো? এই যে গুটি কয়েক লোক দেখছেন, 8-10 জন লোক, এটা কি 1 লক্ষ লোক? মানে এর চেয়ে হাস্যকর কিছু হতে পারে? ভাইপো স্বপ্ন দেখেছিলেন সেই কি যাত্রা করবেন, সেটাও ক্যান্সেল হয়ে গেল। আর এই যে নির্বাচন কমিশন ঘেরাও করবেন 1 লক্ষ লোক নিয়ে, 1 লক্ষ লোকের নমুনা দেখুন, কতজন লোক বসে আছেন। তার তৃণমূলেরই পেটোয়া লোকজন সব। সেটা ঠিক আছে, তারা ক্ষমতায় আছে, পুলিশ আসছে মাঝে মাঝে, পুলিশ এসে তাদের খবরাখবর নিয়ে যাচ্ছে, এবং যেন জামাই আদরের মতো করে। দেখুন, কালকে রাতের ঘটনাটা একটু বলি আপনাদেরকে। আমরা যখন পৌঁছলাম, তখন এরা সব স্লোগান দিচ্ছিল। এরা বসে বসে স্লোগান দিচ্ছিল, জ্ঞানেশ কুমারের বাপ বাপান্ত, মনোজ আগরওয়ালের বাপ বাপান্ত, এসআইআর মানি না, ইত্যাদি ইত্যাদি, যা যা বলে তৃণমূলের যেসব স্লোগান হয়, সেগুলো আর উচ্চারণ করার দরকার নেই, সেগুলো আপনারা জানেন। কিন্তু আমরা যেটা জানতে পারলাম, যে তাদের মনের কথাটা কি। মানে তার মধ্যে তো 2-1 পরিচিত, দীর্ঘ কর্মজীবনের ফলে, দীর্ঘদিন সাংবাদিকতার কারণে কয়েকজনকে তো চিনি। তারা এটা বেফাস বলে ফেলেছেন যে আমাদের টার্গেট হচ্ছে এটাই, আমরা এখানে বসে থাকবো সারা রাত, এবং সম্ভব হলে এই কাগজপত্রগুলো নষ্ট করে দেবো। আমি একদম একান্ত ভাবে তাদেরকে বললাম যে এটা কি মূর্খামি, মানে কাগজপত্র নষ্ট করলেও তো
সমস্ত ডিজিটাইজড যে সমস্ত নথি সেগুলোকে তো নষ্ট করতে পারবে না, সেগুলো তো থেকে যাবে। তো সম্ভবত সেই খবরটা পাঠানো হয়েছিল কালীঘাটে বা ক্যামাক স্ট্রিটে, এবং তারপর থেকে এখনো পর্যন্ত এনার্কি দেখা যায়নি। তবে চেষ্টা একটা হয়েছিল, মানে সিইও দপ্তরের বাইরে হঠাৎ করে মাঝরাতে, মানে রাত্রি 12টা তারপরে মধ্যরাত্রে হঠাৎ করে দেখা গেল তৃণমূলের লোকজন বেশ কিছু চলে এলো, তারা চিৎকার চেঁচামেচি শুরু করলো। তবে পাল্টা আবার ভারতীয় জনতা পার্টির কাউন্সিলর, কলকাতার যিনি কাউন্সিলর দেবু ঘোষ, সজল ঘোষ যিনি, এবং উত্তর কলকাতা জেলা বিজেপির যিনি সভাপতি তন্ময় ঘোষ, এরা দুজনে মিলে আরো বেশ কিছু বিজেপির কর্মী সমর্থক, সাধারণ মানুষকেও আমরা দেখেছি, বেশ কিছু যুব সম্প্রদায়ের, তারা বাইক নিয়ে হঠাৎ করে চলে এলো এবং তারা এসআইআর এর পক্ষে স্লোগান দেওয়া শুরু করলো। কাউকে অবশ্য পুলিশ গ্রেপ্তার করেনি, বাধ্য হয়ে মাঝখানে একটা ব্যারিকেড দিয়ে দেওয়া হলো, এবং সেই ব্যারিকেডের ফলে হাতাহাতিটা হয়নি, কিন্তু হতে পারত। গতকাল রাত্রে যা পরিস্থিতি তৈরি হয়েছিল, যে কোনো মুহূর্তে হাতাহাতি হতে পারত, যে কোনো মুহূর্তে একটা বিধ্বংসী কাণ্ড হয়ে যেতে পারত। সিইও দপ্তর আক্রান্ত হয়নি, আবার হয়েছে। তার কারণ একটা এইভাবে একটা ভিভিআইপি জোনের মধ্যে কি করে পুলিশ অ্যালাউ করলো সেখানে গিয়ে চিৎকার। সবচেয়ে যেটা মজার কথা, যে এই সিইও দপ্তরের সামনে যারা জড়ো হয়েছেন, যারা বলছেন যে বিএলওদের আমরা সুরক্ষা চাই, বিএলওদের যে পরিশ্রম আমরা মানছি, আমরা তো নিজেরাই একটা এপিসোড তৈরি করেছিলাম যে বিএলওরা সত্যি কষ্টে আছেন, তাদের উপরে চূড়ান্ত চাপ পড়ছে। শুধু তাই নয়, যে বিএলও অ্যাপটা রয়েছে সেই অ্যাপ ঠিকমতো কাজ করছে না, এবং তাদেরকেই এনুমারেশন ফর্ম বিতরণ, তাদেরকেই জোগাড় করা, তাদেরকেই ডিজিটাইজেশন। কিন্তু এর পেছনে রহস্যটা কি জানেন তো? বিহারে যে এসআইআর হয়েছিল সেটা প্রথম দফার এসআইআর, দ্বিতীয় দফার কাজ চলছে এখন 9টা রাজ্য এবং 3টে কেন্দ্রশাসিত এলাকায়। এখানে যে ডেটা এন্ট্রি অপারেটর নিয়োগ করার কথা সেটা রাজ্য সরকার আটকে রেখেছিল। এখন এই 24 তারিখে, মানে গতকালকে নবান্নে যে ক্যাবিনেট মিটিং হয়েছে, মন্ত্রিসভার বৈঠক হয়েছে, সেখানে ডেটা এন্ট্রি অপারেটর নিয়োগ করায় ছাড়পত্র দেওয়া হয়েছে। প্রায় শেষ হয়ে গেল এসআইআর এর কাজ, এবং তারপরে এখন রাজ্য সরকারের টনক নড়ল, তারপরে তারা লোক নিয়োগ করার কথা ভাবতে শুরু করলো। কিন্তু এখানে আরেকটা রহস্য রয়েছে। মমতা ব্যানার্জির যে আইপ্যাক রয়েছে, মানে তৃণমূলকে সহযোগিতা করে যে বেসরকারি সংস্থাটি, তাদেরই লোকজনকে নেওয়ার ব্যাপারে একদম সবুজ সংকেত দিয়ে দেওয়া হয়েছে। কিন্তু কিছু লাভ হবে না, যা কাজ হওয়ার ইতিমধ্যে হয়ে গেছে। কয়েক লক্ষ মৃত মানুষের নাম চিহ্নিত হয়ে গেছে, কয়েক লক্ষ মানুষ যারা নির্দিষ্ট ঠিকানায় থাকেন না, সেখানে অলরেডি চিঠি দিয়ে দিয়েছে নির্বাচন কমিশনের যারা অধীনস্থ বিএলওরা, এবং সেই নামগুলো ওঠেনি। এর পাশাপাশি আপনারা তো ছবি দেখছেন প্রত্যেক দিন, যে বাংলাদেশি অনুপ্রবেশকারীরা কিভাবে ছেড়ে ছুড়ে দিয়ে পালিয়ে যাচ্ছেন। অর্থাৎ ভুয়ো ভোটার এবং ম্যাচিং হয়নি, মানে দু ধরনের ম্যাচিং হয়, ডাইরেক্ট ম্যাচিং আর প্রোজিনি ম্যাচিং। ডাইরেক্ট ম্যাচিংটা হচ্ছে 2002-এ যাদের নাম ছিল আমাদের আপনাদের, অথবা যাদের নাম ছিল না, যাদের বাবা বা ঠাকুরদা বা ঠাকুমা বা মা তাদের নাম ছিল, সেইটা হচ্ছে প্রোজিনি ম্যাচিং। সব কাজ শেষ হয়ে গেছে। এখন অবাক করার মতো কাণ্ড আর কি, যে তৃণমূল কংগ্রেস হঠাৎ করে মাঠে নেমেছে। এবং এটা দেখুন, এটা খুব ভাবার বিষয় আছে। মানে তৃণমূল কংগ্রেস একদিকে বিএলএ নিয়োগ করছে, একদিকে বলছে যে যাতে করে সবাই ফর্ম পূরণ করে, ক্যাম্প করছে, আবার বিরোধিতা করছে। মানে গাছেরও খাবো, তলারও কুড়বো, দেখাবো একটা ভাব যে আমরা দেখুন এই বিরোধিতা করছি। আর এর মাঝে যে মমতা ব্যানার্জি যাচ্ছেন, একদম দায়িত্ব নিয়ে বলছি, কোনো লোক হবে না, 5000-এরও বেশি পুলিশ মোতায়েন করা হবে, এবং প্রায় 1000 খানেক, মানে সংবাদ মাধ্যমে ধরুন রিপোর্টার, ফটোগ্রাফার, ক্যামেরাম্যান, ড্রাইভার, একটা বড় ইউনিট থাকে, তো সব মিলিয়ে 1000 খানেকের বেশি হবেই হবে, তারা থাকবেন। এর পাশাপাশি থাকবেন পুলিশ কর্মীরা আর লোকজন। তারপরে আর কি দরকার? এই তো আপনারা ছবি দেখছেন, মঞ্চের সামনে কতজনের, কয়েকশো মাত্র চেয়ার দেওয়া রয়েছে। তো সেইটাকে এমন ভাবে ফুলিয়ে ফাঁপিয়ে দেখানো হবে। আর সব মিলিয়ে এই যে পিসি ভাইপোর যা যা কিছু পরিকল্পনা, মানে যা করছেন সবই ব্যর্থ হচ্ছে, সবই হাস্যকর একটা ঘটনায় পর্যবসিত হচ্ছে। এর সঙ্গে আমরা মিল খুঁজে পাচ্ছি একদম সেই 2011-র আগে বামফ্রন্টের যে করুণ পরিণতি হয়েছিল, যা করতে যাচ্ছিল সবেতেই বুমেরাং হয়ে ফিরে আসছিল, একদম সেই ক্যারামের স্ট্রাইকারের মতো, মারলে সেটা কাঠে লেগে আবার নিজেদের দিকে ফিরে আসছিল। একই হাল হয়েছে তৃণমূল কংগ্রেসে, যা করতে যাচ্ছে সমস্ত কিছু ব্যর্থতায় পর্যবসিত হচ্ছে। বন্ধুরা, আমাদের এই এপিসোড কেমন লাগলো আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন, এবং আরো একবার মনে করিয়ে দিচ্ছি যে কেউ যদি চান আমাদের চ্যানেলে জয়েন করতে পারেন। আর
আপনাদের জন্য খেটে খুঁটে অনেক রিসার্চ করে আমরা এই কন্টেন্টটা তৈরি করি। আপনারা যদি মনে করেন যে আমাদেরকে সুপার থ্যাঙ্কস পাঠাবেন অথবা সরাসরি কিউআর কোডে আর্থিক সহযোগিতা করবেন, আপনারা করতে পারেন। যাদের সামর্থ্য রয়েছে শুধুমাত্র তাদের জন্য এই বার্তা দিলাম। সবাই ভালো থাকবেন। আজকের এপিসোড আমরা এখানেই শেষ করছি। জয় হিন্দ, বন্দে মাতরম।